রাত 10টার দিকে রুদ্র ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফিরেছে। সেদিকে থেকে দাদির কাছেই ছুটে গিয়েছিল। এতক্ষণ আসলো। সাথে করে এনামুল চৌধুরীর ছোট ছেলে তাহমিদকে নিয়ে এসেছে। কলেজে দূরে হওয়ার ক্যাম্পাসের হোস্টেলে থাকতো সে, তবে দাদির অসুস্থতার কথা শুনে চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? মেঘ নরম স্বরে জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? এই তো ভালোই। মেঘ রুদ্রের দিকে ফিরে সোফায় গা এড়িয়ে দিয়ে মাথাটা পেছন দিকে হেলান দিয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ক্লান্ত। পাঞ্জাবিটা ঘেমে লেপ্টে আছে। দ্রুত গিয়ে শরবত বানিয়ে আনে, তাদের হাতে দিতে দিতে বলে, দাদির কি অবস্থা? এখন কেমন আছেন? রুদ্র মাথা তুলে মেঘের দিকে ফিরে। আগের থেকে বেটার। বাড়িতে আনবেন না? আজকে রাতটা থাকবে। ও, আপনার ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। বলেই মেঘ রান্নাঘরের দিকে ছোটে খাবার গরম করে টেবিলে রাখতে রাখতে তাহমিদ, রুদ্র, সামিয়া, সাদ সবাই নেমে আসে। একে একে সবার প্লেটেই বেড়ে দেয়। সবাই খাওয়া শুরু করে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র খাওয়া থামিয়ে ভ্রু কুচকে বলে, তুমি খেয়েছো? মেঘ মাথা নেড়ে না বোঝায়। তো দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। না না, আমি পরে খেয়ে নেব, কিছু দরকার লাগতে পারে আপনাদের। রুদ্র রুক্ষ কণ্ঠে বলে ওঠে। আমাদের কি হাত নেই? চুপচাপ যা বলেছে তা করো। মেঘ আর কথা বাড়ায় না, বসে পড়ে। খাওয়া শেষে রুদ্র আবার মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছে। তা দেখে মেঘ আফসোস করতে থাকে। কিছু বলবে? লাগবে কিছু? আমিও আপনার সাথে যেতে চাই, দাদিকে একটু দেখে আসবো। সকালে তো চলে আসবে। মেঘ মাথা নিচু করে করুণার স্বরে বলে। আমার খারাপ লাগছে, একটু দেখতে ইচ্ছে করছিল। রুদ্র কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে বলে, নিচে আছে, রেডি হয়ে এসো। মেঘ মাথা নেড়ে শাড়ি বদলে কালো রঙের চুড়িদার পরে নেয়। চুল বেনি করে মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নেমে আসে। মেঘকে নামতে দেখে রুদ্র উঠে বেরিয়ে যায়। মেইন গেটের সামনে আসতেই দেখে রুদ্র বাইক নিয়ে দাঁড়িয়ে। মেঘ এগিয়ে যেতেই তাকে উঠতে বলে, তবে মেঘ ঠায় দাঁড়িয়ে থাকে। তা দেখে রুদ্র বলে, কি উঠছে না কেন? এখানে কি সারা রাত পার করবে? মেঘের কণ্ঠে অসহায়ত্ব। আমি কোনোদিন বাইকে উঠিনি, ভয় লাগছে। রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে বলে, উঠো, কিছু হবে না। মেঘ ধীরে ধীরে উঠে বসে, তাদের মাঝে অনেকটা ফাঁকা রেখেই। তবে মনে ভয় যদি পড়ে যায় তাহলে তো কি লজ্জা। রাতে শুতে পারো, আমার বউকে আর বাইকে লেগে বসতে পারো না? রুদ্রের কথায় মেঘ থতমত খেয়ে তাকায় লুকিং গ্লাসে। রুদ্র সেদিকে তাকিয়েই লজ্জায় চোখ সরিয়ে ফেলে, মনে মনে বিড়বিড় করে, দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে, মুখে কিচ্ছু আটকায় না। আগে রুদ্রই তো ভালো ছিল। রুদ্র ফের বলে ওঠে। ঠিক হয়ে ধরে বসো। মেঘ এবার রুদ্রের সাথে ঘেঁষে বসে, তার কাঁধে হাত রাখে। রুদ্র বাইক স্টার্ট দিতেই চলতে শুরু করে। রাত হলেও ঢাকা শহরের রোডগুলোতে লাইটের আলোয় একদম আলোকিত। মেঘের প্রথমে ভয় লাগলেও পর মুহূর্তে সে উপভোগ করতে থাকে। স্বামীর সাথে রাতের শহরে বাইকে করে ঘোরার শখ তো সবারই থাকে, হোক তাদের অন্য গন্তব্য। তবে ইচ্ছা তো পূরণ হলো। হসপিটালে পৌঁছে রুদ্র গাড়ি পার্ক করে এসে মেঘের হাত ধরে হাঁটা দেয়। 4 তলার 203 নম্বর কেবিনে আসতেই সবাইকে দেখতে পায়। কেবিনটা বড় বিধায় সবাই অনায়াসেই আছে। মেঘ দাদির কাছে গিয়ে দেখে ঘুমিয়ে আছেন তিনি। রুদ্র বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে, সবাই বাড়ি চলে যাও, আমি আর মেঘ আছি এখানে। আর আম্মু, তুমিও যাও, ফ্রেশ হয়ে খেয়ে তারপর আসো। রুদ্রের কথা সবাই সম্মতি জানিয়ে চলে যায়। মেঘ দাদির পাশের চেয়ারেই বসে আছে। রুদ্র গিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর একটা নার্স আসে চেক আপ করতে। মেয়েটি অনেকক্ষণ ধরে দাদির পাশেই দাঁড়িয়ে একবার পালস চেক করে, তো একবার স্যালাইন দেখে, একবার ঔষধ এদিক সেদিক করে দেখছে। ম্যাক ব্যাপারটা লক্ষ্য করে কিছুক্ষণ মেয়েটিকে পর্যবেক্ষণ করে চোয়াল শক্ত হয়ে যায়, কারণ নার্সটি হুদাই এখানে কোনো কাজ নেই। আর চোখে রুদ্রকেই ঘুরে ফিরে দেখছে। মেঘের ভীষণ অসহ্য লাগে। মেয়েটি যাচ্ছেই না দেখে সে উঠে রুদ্রের পাশে গিয়ে থপ করে বসে পড়ে। রুদ্র ফোনের মধ্যে ডুবেছিল। মেঘের দিকে একটু তাকিয়ে দেখে গাল ফুলিয়ে আছে। মোবাইল পকেটে রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? মেঘ কঠিন চোখে রুদ্রের দিকে ফিরে মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে আবার সামনের দিকে নজর দেয়। মেঘের নজর অনুসরণ করে সামনে তাকায়, দেখে একজন নার্স দাদির বেডের পাশেই ঘুরঘুর করছে আর তার দিকে তাকাচ্ছে।
রুদ্রকে তাকাতে দেখে লাজুক হেসে আবার চোখ ফিরিয়ে নেয়। এবার যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি আইসক্রিম খাবো। রুদ্র অবাক হয়ে বলে। এখন? জি, এখনই এনে দিন। রুদ্র কিছু একটা আজ করে হালকা হেসে বলে। আচ্ছা, সাদকে বলে দিচ্ছে আম্মুকে নিয়ে এসে সময় আনতে। মেঘ তড়িৎ গতিতে বলে ওঠে। না, আমার এখনই চাই। আপনি গিয়ে নিয়ে আসবেন। রুদ্র উঠে দাঁড়ায়, হালকা হেসে বেরিয়ে যায়। এদিকে নার্সজি রুদ্রকে চলে যেতে দেখে কিছুক্ষণ অপেক্ষা না পেয়ে নিজেও যেতে নেয়। মেঘ তাকে প্রশ্ন করে আটকে দেয়। দাদির শরীরের অবস্থা এখন কেমন? মেয়েটি ফের যেতে নেয়। মেঘ আবার বলে ওঠে। ও, ইনি আমার দাদির শাশুড়ি, আর আমার সাথে যে ছিল সে আমার হাজবেন্ড। মেয়েটি দ্রুত মেঘের দিকে তাকায়। মেঘ উঠে দাঁড়িয়ে দাদির বেরেশ পাশের ফলের ঝুড়ি থেকে চাকু নিয়ে হাতে স্লাইড করতে করতে বলে। আর আমার হাজবেন্ডের উপর কেউ নজর দিলে তার চোখ তুলতে মন চায় আমার। মেয়েটি ভয়ে ঢোক গিরে বেশ বুঝতে পারছে ভুল জায়গায় চোখ দিয়েছে। সে তো ভেবেছিল সিঙ্গেল। মেঘ মেয়েটির কাছে এসে মুচকি হেসে বলে। একবার জানো, একটি মেয়েকে টাকলা বানাই দিচ্ছিলাম। আমার জামাইকে নাকি তার ভালো লেগেছিল, তাই আর কি। মেয়েটি দ্রুত তার হাত তুলে দেয়, আমতা আমতা করে বলে। বলেই দ্রুত বেরিয়ে যেতে নেয়। তবে দরজার বাইরে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে যায়। রুদ্র হেসে হেসে বলে। সাবধান খালাম্মা, আমার বউ কিন্তু হেব্বি গুন্ডে। মেয়েটি চোখ নামিয়ে চলে যায়। রুদ্র সেই অনেক আগেই এসেছে তার, তবে ঢোকেনি। মেঘের কথা শুনে হাসতে হাসতে মাথা চুলকায়। মেঘ তাকে নিয়ে জেলাস। ইন্টারেস্টিং। রুদ্র আসতেই মেঘ চুপচাপ গিয়ে বসে পড়ে সোফায়। রুদ্র দুটো আইসক্রিম এনেছে মেঘের জন্যই। তবে মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই বলে। আরে নার্সটি কোথায় গেল? মেঘ চেহারা গম্ভীর করে বলে। ওরে দিয়ে আপনার কি? আরে 2টা আইসক্রিম এনেছিলাম, একটা তাকে দিব ভেবেছিলাম। মেঘের মুখটা পরক্ষণেই চুপসে যায়। রেগে হাতের আইসক্রিমটা রুদ্রের হাতে দিয়ে বলে। যান, গিয়ে খুঁজে 2টা দিয়ে আসুন। রুদ্র অবাক হওয়ার ভান করে বলে। ওমা, তুমি খাবে না? না। আচ্ছা, তাহলে যাই, খুঁজে দিই। রুদ্রের কথা শেষ করার আগেই মেঘ দ্রুত রুদ্রের হাত ঢেকে নেয়। 2টার প্যাকেটই খুলে কামড় বসায়। তা দেখে রুদ্র শব্দ করে হেসে ওঠে। জেলাস বুঝি? মেঘ রাগী চোখে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে নিজের খাওয়ায় মন দেয়। এই লোকের সাথে কথাই বলবে না আপাতত। কিছুক্ষণের মধ্যেই রুদ্রের মা চলে আসে। আজ রাত তিনিই থাকবেন। তারপর রুদ্র ও মেঘকে নিয়ে বাসায় চলে আসে। 2 দিন পর মেঘনা ভার্সিটির মাঠে বসে আছে, ক্লাস শেষ। তাদের ডান পাশে রুদ্র তার গ্যাং নিয়ে আড্ডা দিচ্ছে। মেঘ ঘুরে ফিরে তাকেই আর চোখে লক্ষ্য করছে। হঠাৎ কোথা থেকে একটি মেয়ে এসে রুদ্রের সামনে দাঁড়ায়। হাতে থাকা ফুল রুদ্রের হাতে দেয়। হুট করে দেওয়ার রুদ্রের তা হাতে নেয়। মেয়েটি লাজুক কণ্ঠে বলে। আই লাভ ইউ রুদ্র। রুদ্রের কপালে হালকা বিরক্তির ছাপ পড়ে। সোজা হয়ে দাঁড়িয়ে যায়, কিছু বলতে যাবে, নজর যায় মেঘের দিকে। তাদের দিকেই এক ধ্যানে কড়া চোখে তাকিয়ে। রুদ্রের হাতে মেয়েটির দেওয়া ফুল দেখে মনটা খারাপ হয়ে যায়। মেঘ উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে হাঁটা দেয় অন্যদিকে। ফিরে বাকিরা কিছুই জিজ্ঞেস করে কিছুই বলে না। রুদ্র দ্রুত ফুলগুলি নিচে ফেলে রাগী চোখে তাকায়। কোন ডিপার্টমেন্টের? মেয়েটি ভরকে যায় হঠাৎ এমন প্রশ্নে, তবে নিজেকে ঠিক রেখে বলে। দেখুন, আমি দেখতেও সুন্দর। এখানে ক্রাশ গালামি, আমাদের একসাথে মানাবে। আর কিছু বলার আগেই রুদ্র একটা রাম ধমক দিয়ে ওঠে। শাট আপ, আর একটা কথা বললে গাল লাল করে দেব, বেয়াদব মেয়ে। বলেই মেঘ যেখানে বসেছিল সেদিকে তাকিয়ে দেখে বাকিরা সেখানেই। তার মানে ক্যাম্পাসের পিছে মেঘ একা গেছে। চিন্তিত হয়ে সেদিকে ছোটে। যেতে যেতে মেয়েটিকে এটাও বলে যায়। আমার বউ তোমার থেকে 1000 গুণ সুন্দর, চরিত্র আরো বেশি সুন্দর, এমন ক্যারেক্টারলেস না। রাহুল, শান্তরা ব্যতীত বাকি সবাই অবাক হয়ে যায় রুদ্রের কথায়। তার বউ মানে? এই প্রশ্নে সবার মনে জাগে। মেঘ হাঁটছে সেখানে তার দম বন্ধ লাগছিল। কেন জানি এই কয়দিন রুদ্রের পাশে অন্য কাউকে সহ্যই হয় না। মুহূর্তেই ভাবে, আমি কি বেশি রিয়াক্ট করে ফেলছি ইদানিং রুদ্রকে নিয়ে? উফ, অসহ্য লাগছে সব। আমি কি ওনাকে নিয়ে বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি দিন দিন? এগুলো কি ঠিক? আবার নিজেকে এই ধমকে বলে। কেন ঠিক হবে না? উনি তোর হাজবেন্ড মেয়ে, তার সব কিছু শুধুমাত্র তোর জন্যই বরাদ্দ। ভাবনার মধ্যেই অনেকটা ভেতরে চলে এসেছে মেঘ। খেয়াল করেনি আশেপাশে গাছপালা, এদিকটায় মানুষ নেই।
হঠাৎ সামনে থেকে কোনো মেয়ের আর্তনাদ ভেসে আসে। মেঘ দ্রুত সেদিকে এগোয়। কেউ কি বিপদে পড়লো? একটু সামনে যেতেই দেখতে পায় আসিফকে। মেঘের আত্মা কেঁপে ওঠে। সেদিনকার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। জলদি পায়ে পেছন ফিরে আসতে নেয়, তবে আবারও মেয়েটির কান্নার শব্দ শুনে পা থেমে যায়। মেয়েটিকে আসিফ সহ কয়েকজন মিলে আটকে রেখেছে। আসিফ বাজেভাবে টাচ করছে। বিপদ দেখে যেতেও পারছে না, আবার মেঘ একা কি করবে ভেবেও পায় না। মোবাইলও নেই যে রুদ্রকে বা পিহুদেরকে জানাবে। মেয়েটির কাপড়ে হাত দিতে দেখে উপায়ন্তর না পেয়ে পাশ থেকে বড় একটা ইটের টুকরা নিয়ে আসিফের পিঠ বরাবর ছুঁড়ে মারে। সাথে সাথে ব্যথায় আসিফ মেয়েটিকে ছেড়ে দেয়। পরক্ষণেই আরো অনেকগুলো পাথর একে একে ছুঁড়ে মারতে থাকে। উপস্থিত সবাই হঠাৎ হামলায় মোটামুটি ব্যথা পেয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। এই সুযোগে মেঘ চিৎকার করে ওঠে, পালাও অপু, তাড়াতাড়ি। মেয়েটি ইজ্জত বাঁচাতে দৌড় লাগায়। তা দেখে মেঘও পেছন পেছন দৌড় দেয়, তবে বেশি দূর যেতে পারেনি। পেছন থেকে কেউ বড় একটা পাথর মেঘের পিঠ বরাবর ছুঁড়ে মারে। মেঘ তাল সামলাতে না পেয়ে হুমড়ি খেয়ে পড়ে। আসিফরা সবাই মেঘকে ঘিরে ফেলে। আসিফ হাসতে হাসতে বলে, আরে মেঘ না চাইতে জল। মেঘ ভয়ে জড়সড় হয়ে যায়। মনে মনে ভীষণ করে দোয়া করছে আল্লাহ যেন রুদ্রকে পাঠিয়ে দেয়, নয়তো এরা তাকে ছিঁড়ে খাবে। আসিফ হাঁটু গেড়ে বসে মেঘের মুখে হাত দিতে যাবে, সে ঝাড়া মেরে হাত সরিয়ে দেয়। আরও পিছিয়ে যায়। আসিফ শব্দ করে হেসে ওঠে, এত তেজ! সেদিন তো রুদ্রের জন্য সারা পেলি, আজ এখানে তোর কোন বাতার আসবে তোকে বাঁচাতে? বলতে বলতেই মেঘের চুলের মুঠি ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। ব্যথায় মেঘ চিৎকার করে ওঠে। এতে যেন আসিফ আরো পৈশাচিক হাসিতে মেতে ওঠে। চিৎকারে লাভ নেই, আজ তোর এমন অবস্থা করবো কেউ থুতু দিয়েও দেখবে না তোকে। বলেই মেঘের গা থেকে টান মেরে ওড়না নিয়ে নেয়। মেঘ দ্রুত হাত দিয়ে আড়াআড়ি ভাবে বুকে ধরে আকুতির স্বরে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, এমনটা করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি। আসিফ বজ্র কণ্ঠে বলে ওঠে, সেদিন আমিও বলেছিলাম রুদ্রকে আমাকে ছেড়ে দিতে, তবে সে আমাকে ছাড়েনি। আমার বাম হাতের আঙ্গুল কেটে দিয়েছে শুধুমাত্র তোর কারণে, আর তুই বলছিস তোকে ছেড়ে দিতে এত সহজে? মেঘ অবাক হয় রুদ্র তার জন্য আসিফের আঙুল কেটে দিয়েছে। তবে মুহূর্তেই আরো ভয় গ্রাস করে। তাকে টেনে নিয়ে যাচ্ছে সে। কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, কেউ বাঁচাও, রুদ্র আপনি কোথায়? বাঁচান আমাকে, রুদ্র। রুদ্র পেছনটায় আসতেই দেখতে পায় একটা মেয়ে জামা কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে। রুদ্রকে দেখে তার সামনে এসে দাঁড়ায়। ভাইয়া, ওই মেয়েকে বাঁচাও, ওরাকে শেষ করে ফেলবে। রুদ্র চমকে যায়। কোন মেয়েকে? কারা? আসিফ আসিফ উনি আমাকে রেপ করতে চেয়েছিল, কিন্তু ওই মেয়েটি আমাকে বাঁচিয়েছে, তবে তাকে ওরা ধরে ফেলেছে। বলতে বলতে মেয়েটি কান্না ভেঙে পড়ে, রুদ্রের বুকে ছ্যাদ করে ওঠে। এদিকে তো মেঘ মাত্র আসলো, তবে কি আসিফের হাতে মেঘ পড়েছে? টেনশনে কিছু না ভেবেই দৌড় লাগায়। কিছু দূর যেতেই মেঘের ওড়না নিচে পায়। তা দেখে রুদ্রর শরীর কাঁপতে শুরু করে, শ্বাস বন্ধ হয়ে আসছে। রুদ্র আরো সামনে এগিয়ে যায়, মনে মনে দোয়া করছে, হে আল্লাহ, আমার মেঘের কোনো ক্ষতি করো না, আমার পবিত্র ফুলে আঁচ লাগতে দিও না। আর একটু সামনে যেতেই রুদ্রের চোখে মুখে আগুন জ্বলে ওঠে। পাশে একটা লাঠি পায়, তা হাতে নিয়েই দৌড়ে যায়। এদিকে আসিফ মেঘকে জোর করে গাছের আড়ালে ধাক্কা দিয়ে ফেলে, যার ফলে কোমরের দিকে ধারালো কিছু লেগে অনেকটা জায়গা কেটে যায়। নিজের শার্ট খুলতে খুলতে এগোয়। মেঘ ভয়ে ব্যথা বলে পিছিয়ে যেতে থাকে। হঠাৎ মাথায় আঘাতে সে দাঁড়িয়ে যায়। মাথায় হাত দিতেই রক্ত হাতে আসে। পেছন ফিরতেই রুদ্রের মুখ ভেসে ওঠে। রুদ্র কিছু না বলে এলো পাথারি মারতে থাকে। রুদ্রের এমন হিংস্র রূপ দেখে বাকি ছেলেগুলো পালিয়ে যায়। এক সময় লাঠিটি ভেঙে যায়, হাত থেকে ফেলে আসিফের কলার ধরে দাঁড় করিয়ে তার রক্তাক্ত মুখে আঙুলের ফুলকির ন্যায় চোখে রেখে বলে ওঠে, তুই আবারও রুদ্রের জিনিসে হাত দিয়েছিস? আগের বার তোর আঙুল কেটেছে, এবার তোর কি অবস্থা হবে তুই ভাবতেও পারবি না। আরও মারতে যায়, তবে আসিফ রুদ্রের বুকে ধাক্কা মারে, যার ফলে কয়েক পা পিছিয়ে যায়। সেই সুযোগে আসিফও পালায়। রুদ্র মেঘের দিকে ফিরে মেয়েটির এলোমেলো চুল, কাঁদন ভেজা চেহারা দেখে বুকটা মুচড়ে ওঠে। কেউ যেন রুদ্রের কলিজা টেনে ছিঁড়ে ফেলছে, এমন যন্ত্রণা হচ্ছে। পা আটকে আছে, সামনে এগোনোর শক্তি পাচ্ছে না। মেঘ কোনোভাবে উঠে পা টেনে টেনে রুদ্রের কাছে আসছে। রুদ্র দ্রুত এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন একটু হালকা হলেই কেউ নিয়ে যাবে।
মেঘের পা হাওয়ায় ভাসছে। সেও রুদ্রকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেঘ কাঁদতে কাঁদতে বলে ওঠে। আপনি এত লেট করলেন কেন? আর একটু হলে আমাকে। ডুকরে কেঁদে ওঠে। রুদ্র মেঘকে আরো টাইট করে ধরে গলায় মুখ গুজে বলে, না না, তোমার কিছু হতো না, আমি হতে দিতাম না। আমার খুব ভয় করছে, ওরা আবার আসবে, আমাকে বাজেভাবে ছুঁয়ে দেবে। বাসায় যাব। মেঘের শরীর ভীষণভাবে কাঁপছে। মেঘের চুলের ভাঁজে নিজের মুখ ডুবায়। দুফোঁটা জল বেরিয়ে আসে চোখ বেয়ে। কিছু হয়নি, কিছু হয়নি, আর কেউ স্পর্শ করবে না। তোমার প্রতিটা ভাঁজে ভাঁজে শুধু আমার স্পর্শ থাকবে, আর কারো না জান। এভাবেই প্রায় 10 মিনিট পর মেঘের মাথাটা তুলে মুখটা 2 হাতের আঁচড়ায় নিয়ে নেয়। চোখের পানি মুছে দেয়, কপালে আলতো করে ঠোঁট ছোঁয়। ভয় পেও না, আমি আছি তো, কিছু হতে দেব না। আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না মেঘ, কেউ না। আবারও মেঘের মাথাটা নিজের বুকে চেপে ধরে। বুকটা ব্যথা করছে, অশান্তি করছে। একমাত্র এই মেয়েই সারাতে পারবে। মেঘকে ছেড়ে নিজের ব্লেজারটা তার শরীরে দিয়ে ওড়নাটা দিয়ে কাটা পা বেঁধে দেয়। ধারালো কিছু লেগে কেটেছে হয়তো। অতঃপর পাজা করে তুলে নেয়। মেঘ রুদ্রের গলা জড়িয়ে চুপটি করে তার বুকেই পড়ে থাকে। কোনো কিছু না ভেবেই ভরা ক্যাম্পাসের মধ্য দিয়ে মেঘকে নিয়ে তার গাড়ির কাছে আসে। আশেপাশের সবাই অবাক রুদ্রের কোলেতে মেঘকে দেখে। পিহুরা রাহুলরা ছুটে আসে। সবাই চিন্তিত হয়ে পড়ে। কি হয়েছে ওর? অনু দ্রুত বলে। তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? রুদ্র একবার তাদের দিকে তাকিয়ে পিহুকে বলে, আমি মেঘকে নিয়ে যাচ্ছি, তোর জন্য গাড়ি পাঠিয়ে দেব। বলেই গাড়িতে উঠে পড়ে। ড্রাইভারকে হাসপাতালে যেতে বলে। এদিকে মেঘ রুদ্রের বুকে চুপটি মেরে লেগে আছে। পা ড্রেসিং করিয়ে মেঘকে নিয়ে বাসায় চলে আসে। কেউ জিজ্ঞেস করে বলে পড়ে ব্যথা পেয়েছে। তাকে রুমে নিয়ে আসে। মেয়েটি এখনো ভয়ে জড়সড় হয়ে আছে। রুদ্র ব্লেজারটা খুলে দেখে জামার অনেক জায়গা ছিঁড়ে ছিঁড়ে আছে। চোখটা অফ করে জুড়ে একটা শ্বাস নেয়। আই সোয়ার, আমি তোর এমন অবস্থা করব যে তুই নিজেকে দেখে নিজে ভয় পাবি। ওয়ার্ড্রপ থেকে মেঘের কাপড় বের করে মেঘকে ডাক দেয়। মেঘ, চেঞ্জ করে আসো। তবে মেঘের সারা শব্দ নেই। আবারও ডেকে ওঠে। মেঘ। এবার কাঁধে হাত রাখতেই চমকে উঠে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেয়। প্লিজ, না না। রুদ্র দ্রুত গিয়ে তাকে ধরে। হে মেঘ, আমি রুদ্র। রুদ্র, তুমি এখন বাসায় একদম সেফ আছো। মেঘ রুদ্রের কথায় তার গা ঘেঁষে বসে। ক্লান্ত শ্বাস ফেলে। রুদ্র শান্ত স্বরে বলে, ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে। মেঘ মাথা নাড়ে। তা দেখে রুদ্র তাকে পাজা করে নিতে যায়। ওয়াশরুমে এগিয়ে দিতে মেঘ হঠাৎ আহ করে ওঠে। রুদ্র চিন্তিত হয়ে তাকে বসিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পা এদিক সেদিক করে দেখছে। কি হচ্ছে মেঘ? দেখি, পায়ে ব্যথা করছে? মেঘ চোখ মুখ কুচকে আছে, মাথা নেড়ে না করে। তোর কোথাও লেগেছে দেখি? কোমরে পেছনের দিকে ব্যথা করছে। রুদ্র উঠে সেদিকে চোখ যেতেই হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ফার্স্ট এড বক্স নিয়ে এসে বসে। কাপড় খোলো। মেঘ এই অবস্থার মধ্যেও রুদ্রের কথায় চোখ বড় বড় করে তাকায়। রুদ্র তার তাকানো দেখে থতমত খেয়ে বলে, আই মিন, এদিকের কাপড়টা একটু সরাও, ড্রেসিং করে দেব। না না, আমি করে দেবো নে। রুদ্র আর কিছু না বলে নিজেই সরিয়ে সেই জায়গা পরিষ্কার করতে থাকে। মেঘ দাঁত চেপে জ্বালা সহ্য করছে। ব্যান্ডেজ করে দিয়ে রুদ্র হঠাৎ সেখানে ঠোঁট ছোঁয়ায়। মেঘ চোখ বুঝে নেয়। কই, এই ছোঁয়া তো আমার একটু বাজে লাগছে না, অস্বস্তি হচ্ছে না। রুদ্র উঠে মেঘের হাতে কাপড় দিয়ে বলে, এখানেই চেঞ্জ করতে, সে বাইরে আছে। মেঘ মাথা নেড়ে চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ পর রুদ্র খাবার নিয়ে হাজির হয়। যত্নসহ মেঘকে খাইয়ে ব্যথার ওষুধ খাইয়ে দেয়। মেঘ চুপচাপ এসব পর্যবেক্ষণ করছে। অবাক হচ্ছে রুদ্রের আচরণে। সে তাকে নিয়ে এত ভাবে। এর মধ্যে বাড়ির সবাই এসে মেঘকে দেখে গেছে। মেঘ চুপচাপ শুয়ে আছে। রুদ্র গোসল করে বেরিয়েছে মাত্রই। মেঘের পাশে নিজেও শুয়ে পড়ে মেঘ। চোখ বুঝতেই মেঘের হঠাৎ কথায় পাশ ফিরে তাকায়। আপনি কি আমাকে ছেড়ে দিবেন? কি কারণে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই যে আমাকে অন্য ছেলে ছুঁয়েছে, আমি এখন অপবিত্র। এমন মেয়ে তো কেউ পছন্দ করে না বউ হিসেবে, সমাজে আবর্জনা। আপনিও নিশ্চয়ই খারাপ ভাবছেন। মেঘের চোখের কোণা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রুদ্রের বুকে গিয়ে লাগে কথাগুলো। মেঘ নিজেকে আবর্জনার সাথে তুলনা করছে। তার মাথায় তো এমন ধরনের কথাই আসেনি। একটানে মেঘকে নিজের বুকে নিয়ে আসে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার মাথায় এসব চিন্তা আসেনি মেঘ, বিলিভ মি।
আমি তোমার টেনশনে ছিলাম। একটু থেমে আবার বলে ওঠে, তুমি আমার কাছে স্নিগ্ধ পড়ে, আমার পবিত্র বোকা ফুল। তোমার চরিত্রে কোনো দাগ লাগেনি। আমি জানি তুমি নির্দোষ। তোমার শরীরে যে নোংরা ছোঁয়া লেগেছে তা আমি মুছে দেব। মেঘ আবেশে চোখ বুঝে ফেলে। রুদ্রের বউ বলে সম্বোধন করাটা যেন তার সব খারাপ লাগা এক নিমিষেই শেষ করে দিয়েছে। হঠাৎ রুদ্র নিজের হাত আলগা করে বলে, আমি যে ছুঁয়েছি তোমার কি খারাপ লাগছে বলো তাহলে? বাকি কথা সম্পূর্ণ করার আগেই মেঘ রুদ্রের বুকে আরও মিশে যায়। রুদ্রের মুখে হাসি ফুটে ওঠে। মেঘের উত্তর সে পেয়ে গেছে। সন্ধ্যার দিকে রুদ্র কালো শার্ট কালো প্যান্ট পরে রেডি হচ্ছে। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে হালকা স্বরে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? রুদ্র হাতে ঘড়ি পড়তে পড়তে বলে, একটি কাজ আছে, চলে আসবো। তোমার কিছু লাগলে বিহুকে নয়তো মাকে ডেকো। ভাঙা জানালা দিয়ে রাতের হাওয়া ঢুকে হু হু শব্দ তুলছে। ছাদের নিচে ঝুলে থাকা একটা মাত্র বাল্ব, যা প্রতি কয়েক সেকেন্ড পরপর ঝিকমিক করে জ্বলছে। প্রতিটি ঝিকমিকের সাথে ভেতরের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। একবার দেখা যায় আবার মিলিয়ে যায়। গুদামের মেঝেতে পুরনো রক্তের দাগ শুকিয়ে কাঁচা হয়ে আছে। ভাঙা কাঠের ক্রেট ছড়িয়ে আছে এদিক ওদিক। বাতাসে পচা ধাতু আর শুকনো রক্তের তীব্র গন্ধ। দূর থেকে শোনা যায় ভারী বুটের মাপা শব্দ, ঠক ঠক ঠক। প্রতি পা ফেলার সাথে সাথে গুদামের নীরবতা যেন আরো গভীর হয়ে ওঠে। বাতাস ভারী হয়। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক অবয়ব। কালো শার্টের হাতা গোটানো, হাতে কালো গ্লাভস, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু বরফ ঠান্ডা দৃষ্টি। হাঁটার ভঙ্গি শান্ত, কিন্তু প্রতিটি পদক্ষেপে অদৃশ্য হুমকি ছড়িয়ে আছে। ভারী গলায় শব্দ ভেসে আসে। আম ব্যাক। গুদামের মাঝখানে দড়িতে বাঁধা এক মানুষ, গায়ের কাপড় ছেঁড়া, শরীর কাঁপছে, কপাল ঘামে ভিজে, ঠোঁট শুকিয়ে সাদা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ওঠানামা করছে হাঁপুরের মতো। চোখে এমন আতঙ্ক যেন মৃত্যুর ছায়া সরাসরি সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা কিছুক্ষণের জন্য থেমে তার সামনে দাঁড়ায়। কোনো শব্দ নেই, শুধু বাল্বের ঝিকমিক আর বাধা মানুষের হাঁপুরের শব্দ। ঠান্ডা গলায় বলে, Scared? I haven't even started yet. বাধা আসিফ কাতর গলায় রক্ত ভেজা ঠোঁট নেড়ে বলে, আমাকে মাফ করে দে, আর পারছি না। রুদ্র হেসে ওঠে, ঠান্ডা তীক্ষ্ণ হাসি। মাফ? This word is not available in my dictionary. আর তোর জন্য তো কোনো দিনই থাকবে না। আসিফ ফোপাতে ফোপাতে বলে, দয়া করে আমাকে ছেড়ে দে প্লিজ। এক মুহূর্তে রুদ্র তার পেটে এমন ভাবে লাথি মারে যে শ্বাস আটকে যায়। শরীর কুকড়ে মাটিতে লুটিয়ে পড়ে। রুদ্র নিচু হয়ে তার কানে বলে, তোকে ছেড়ে দিলে আমার পাপ হবে। তুই আমার বোকা ফুলের দিকে নজর দিয়েছিস, গায়ে হাত দিয়েছিস, একবার না দুইবার। সে পকেট থেকে ধীরে ধীরে ছোট একটা ছুরি বের করে। আলোয় ব্লেডটা চকচক করে ওঠে। রুদ্র শান্ত গলায় চালিয়ে যায়, আমি থেকে হালালভাবে পেয়েও এখনো গভীরভাবে ছুঁইনি। কেবল জানো তার মন ভাঙে না, আমার ভুল না বোঝে সেই ভয়। প্রতিদিন নিজেকে থামিয়ে রেখেছে তার জন্য। আর তুই কিনা স্পর্শ করেছিস তাকে। ছুরির মাথাটা হালকা করে আসিফের কাঁধে চালিয়ে দেয়। গভীর না, শুধু ত্বক কেটে রক্ত বের হয়। আসিফ শ্বাসকষ্টে কাঁপতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে আসিফ বলে, তুই না এসব বাদ দিয়ে দিয়েছিলি? তাহলে রুদ্র হেসে ওঠে, বাদ দিয়েছি বলেই কি আমি সব ভুলে গেছে? সাথে সাথে মানুষ হয়ে থাকি বইকে, তাই বলে হিংস্রতা কি মুছে গেল নাকি? যারা ডিজার্ভ করে তাদের জন্য মাঝে মধ্যে ফিরে আসে, যেমন আজ তোর জন্য। রুদ্র ধীরে ধীরে ছুরিটা আসিফের কোমরে টেনে দেয়। গভীর দাগ কেটে রক্ত ছড়িয়ে পড়ে। আমার পাখিটাকে তুই আঘাত দিয়েছিস, তার থেকে দ্বিগুণ কষ্ট পাবি। আসিফ যন্ত্রণায় কাতরাচ্ছে। রুদ্র তার কাঁপতে থাকা হাতের দিকে তাকায়, ফিসফিস করে বলে, এই হাত, এই অপবিত্র হাত দিয়ে তাকে ধরেছিলি তাই না? হঠাৎ আসিফের কবজি এমন ভাবে মুচড়ে ভেঙে দেয় যে গুদামে হাড় ভাঙার শব্দ প্রতিধ্বনিত হয়। আসিফের চিৎকার গলা ফাটিয়ে বেরিয়ে আসে। রুদ্র শান্ত স্বরে বলে, রুদ্র দড়ি কেটে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর পাশে থাকা বিশাল একটা পাথর টেনে আনে, আসিফের পায়ের পাতার ওপর ছেড়ে দেয়। হাড় গুড়িয়ে যায়, আসিফের শরীর কাঁপতে থাকে। রুদ্র ঝুঁকে তার কানে বলে, মেঘ তোর জন্য জল ফেলেছে, তার পায়ে ব্যথা লেগেছে, তুইও বেদনা বুঝে নে। পাশ থেকে জ্বলন্ত আগুনে গরম করা রডটি উঠিয়ে নেয়। আসিফ ভীতিকর চোখে তাকিয়ে। রুদ্র এগিয়ে এসে রডটি আসিফের অন্য হাতে চেপে ধরে।
আসিফ গগন কাঁপিয়ে চিল্লিয়ে ওঠে। শেষ দে আমার রুদ্র, আমি আর মেঘের দিকে ফিরেও তাকাবো না, একটু দয়া কর। রুদ্র ঝংকার তোলা শব্দে বলে ওঠে। শ্শ্, আর একটা কথা বলে রডটি তোর মুখের ভেতর যাবে। তারপর কিছু একটা ভেবে কপালের রগ ফুলে ওঠে। হঠাৎ ভয়ঙ্কর হাসি দিয়ে ওঠে। রুদ্রের এই হাসিতেও আসিফ কেঁপে ওঠে। এর পেছনের হিংস্রতা সে জানে। তোর মুখে আবারও মেঘের নাম নিয়েছিস? ইয়াক, ইট সাউন্ডস টু ব্যাড। হঠাৎ রুদ্র আসিফের জিভ ধরে টেনে বের করে ঠান্ডা গলায় বলে, নে, এখন থেকে আর তোর এত বাজে কণ্ঠে আমার মেঘের নাম উচ্চারণ করতে পারবি না। ছুরি দিয়ে জিভ কেটে দেয়। আসিফের মুখে রক্ত, কণ্ঠ থেকে গার্গল শব্দ বের হয়। চিৎকার করতে গিয়েও পারে না, গলা কাটা মুরগির মতো ছটফট করছে। সামনের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজের কলিজাই কেঁপে উঠছে। রুদ্র নিজের হাত গ্লাভস খুলে বলে, এখনকার মতো শেষ। সে ফোনে কল দেয় কাউকে, শান্ত গলায় নির্দেশ দেয়, এটাকে গাড়িতে তোল, ওর বাড়ির সামনে ফেলে দিয়ে চলে আসিস, যেন সবাই দেখে এর পরিণতি। রুদ্র হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে রক্তে ভেজা ভাঙা আসিফ। নিঃশ্বাসের শব্দ পর্যন্ত কষ্টে আটকে যাচ্ছে। অন্যদিকে মেঘের মাথায় হালকা চাপটি মেরে সুমনা রেগে বলে, যদি সুস্থ হতি এতক্ষণে তোকে মেডিকেল পাঠাতাম মেরে। মেঘ ইনোসেন্ট ফেস করে সুমনাকে জড়িয়ে বলে, বিশ্বাস কর, ওনার সাথে বিয়ের কোনো কথাই ছিল না। হঠাৎ কি থেকে কি হলো। আর যেই পরিবেশে আমাদের বিয়ে হয়েছে, এটা নর্মাল বিয়ে বলা যায় না। আমাদের মধ্যে এখনো সম্পর্ক স্বাভাবিক না। আর উনিও না করেছিলেন বিধায় আর বলা হয়নি। সুমনা নাক ফুরিয়ে বলে, তাই বলে আমাকেও বলবি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড। বলতে বলতেই সুমনার চোখে হালকা পানি চলে আসে। মেঘেরও ভীষণ গিল্টি ফিল হচ্ছে। আসলেই যেই সুমনাকে সবকিছু শেয়ার করত, তার থেকে আজ এত বড় কথা লুকিয়ে রেখেছিল। মেঘের চোখেও পানি চলে আসে। ভয় কাজ করছে মনের মধ্যে। তাদের ফ্রেন্ডশিপ কি এ নিয়ে ঝামেলা হবে? সুমনার 2 হাত ধরে মেঘ। আমাদের এই সম্পর্কে নিশ্চয়তা ছিল না, বিশ্বাস কর। প্রথম প্রথম ভেবেছি হয়তো শীঘ্রই আমাদের সারাসারি হয়ে যাবে, তাই ওনার সাথে আমার নাম জড়িয়ে কাউকে বলতে চাইনি। সুমনা চুপ। মেঘ ফের বলে, প্লিজ আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না। তুই ছাড়া আমার কেউ ছিল না দুটো মনের কথা বলার মতো। তুই আমার দুঃসময় বোনের মতো পাশে ছিলি, তোকে আমি হারাতে চাই না। সুমনা মেঘের মাথায় আরেকটা গাঁটটি মেরে বলে, শালি, এত সহজে কি তোর পিছু ছাড়বো নাকি? যা হওয়ার হয়েছে। আমি শুধু চাই আমার মেয়েটা একটু সুখের মুখ দেখুক, তাকে কেউ নিজের করে রাখুক, ভালোবাসুক। আমি সব সময় তোর পাশে আছি। পিহু নিচে থেকে এসে বলে, কি ব্যাপার, সুযোগ পেলে আমাকে রেখে নিজেরা হাক করে ফেলিস? যা, ব্রেকআপ। মেঘ সুমনা হেসে দুজনে 2 হাত বাড়িয়ে দেয়। পিহু ছুটে এসে তাদের জড়িয়ে ধরে। তাদের মনে মনে একটাই দোয়া, এই বন্ধুত্ব যেন আজীবন থাকে। হয়েছে, এবার নিচে আয়, মা ডাকছে নাস্তা করতে। মেয়েকে ধরে ধরে নিচে নিয়ে আসে। সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তার। নিচে ছোটরা সবাই নাস্তা করছে, সাথে টুকটাক গল্প করছে। সাদ মাত্রই বাসায় ঢুকেছে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে। হঠাৎ মেয়েরই হাসাহাসির শব্দে সোফার দিকে নজর যায়। পিহু মেঘের সাথে আরেকটি মেয়েকে দেখে সেদিকে তার চোখ আটকে যায়। বেবি পিঙ্ক কালারের টপস পরা গুলুমুলু একটা মেয়ে হাসছে, যার ফলে রসগোল্লার মতো গালগুলো ফুলে উঠছে। সাদ যেন সেখানেই আটকে যায়। উফ, নাইস। হঠাৎ ফোন ভাইব্রেশনে ধ্যান ভাঙে। তার গার্লফ্রেন্ড কল দিয়েছে। কেন জানি বিরক্ত হয় মেয়েটির ওপর। কল কেটে সুমনাদের দিকে এগিয়ে যায়। সাদ সুমনার আশেপাশে ঘুরঘুর করছিল, একটু চান্স পেলে কথা বলবে বলে। কিন্তু এই মেয়ের খাওয়া অফই হচ্ছে না। কিছুক্ষণ পর মেঘ ওয়াশরুমে যাবে, তাই পিহু তাকে ধরে নিয়ে যায়। তারা যেতেই সাদ থাম করে সুমনার পাশে বসে পড়ে। বসেই এদিকে সেদিকে তাকিয়ে চুলে বারবার হাত দিয়ে ঠিক করছে। সাদ কিছুটা বিরক্ত হয়ে বিড়বিড় করে, এই মেয়ে কি খাবারের মধ্যেই ঢুকে গেছে নাকি? তারপর খক খক করে কাশি দিতেই সুমনার ধ্যান ফিরে। পাশে ফিরে দেখে একটা হ্যান্ডসাম ছেলে বসে আছে। চোখ বড় বড় করে দেখে মনে মনে বলে ওঠে, মালটা তো জোস। হায়, আমি সাদ। সুমনা মুচকি হেসে কিছু বলতে যাবে, তার আগেই মুখের মধ্যে ভরে রাখা খাবার পড়ে যায় সাদের ওপর। বেচারা দ্রুত উঠে দাঁড়ায়। সুমনা তো আতকে ওঠে, ইয়াল্লা, পড়ানোর আগেই হারিয়ে ফেললাম না তো। নিজের মুখের খাবার শেষ করে বলে, সরি, আসলে মানে।
সাদ ঝাড়তে ঝাড়তে বলে। আরে ব্যাপার না। তারপর আবার সুমনার পাশে বসে। তা তোমার নাম কি? সুমনা লাজুক হেসে বলে। জি, সুমনা। নাইস নেম। তারপর দুজনেই চুপ। সাদ কি দিয়ে কথা শুরু করবে বুঝে উঠছে না। হঠাৎ সাদ মাথা চুলকে গম্ভীর ভঙ্গিতে বলে উঠল। আই এম পিওর সিঙ্গেল। সুমনার চোখ চকচক করে ওঠে, মনে হয় পটল আলু লাড্ডু সব ফুটছে একসাথে। মাথা নিচু করে নরম স্বরে বলে। আমি তো প্রেম কি জিনিস চিনিই না। ঠিক সেই মুহূর্তে সাদের পাছার নিচে বুবু করে ভাইব্রেশন। সাদ চমকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে মুরগি নাম্বার 19। সাদ ফোন তুলতে যাবে, সুমনা ঝটকা দিয়ে কেড়ে নিয়ে কল কেটে দেয়। সাদ সন্দেহ ভরা চোখে তাকায়। সুমনার ঠোঁট কামড়ে বলে। ওই আমার বান্ধবী কোটনি মুরগি। ঠিক তখনই সাদের ফোন বেজে ওঠে। সুমনা উকি মারতেই দেখে ডার্লিং। সাদ কপালে হাত দিয়ে বলে। আমার খালা। খালাকে আমি আদর করে ডার্লিং ডাকি। গিয়ে আসে। দুজনে আবার চোখাচোখি করে, তারপর একসাথে আবুল মার্কা হাসি হেসে দুপাশে সরে যায়। সুমনা চলে গেছে অনেক আগেই। মেঘ শুয়ে আছে। দরজা খোলার শব্দে সেদিক ফিরতেই রুদ্রকে দেখতে পায়। মুখে হালকা হাসি ফুটে ওঠে। হাতের প্যাকেটটি সাইডে রেখে রুদ্র হাতের ঘড়ি খুলতে খুলতে মেঘকে জিজ্ঞেস করে। এখন কেমন লাগছে? ব্যথা আছে? না, ঠিক আছে। খেয়েছো? না। রুদ্র ফ্রেশ হয়ে খাবার নিয়ে হাজির হয়। প্লেটটা মেঘের সামনে রেখে নিয়ে আসে সেই প্যাকেটটি মেঘের হাতে দেয়। পুনরায় খাবারের প্লেট নিয়ে বসে। মেঘ ভ্রু কুচকে দেখছে প্যাকেটটা। এইটাতে কি? মেঘের মুখে খাবার দিতে দিতে বলে। খুলেই দেখো। প্যাকেট খুলতেই একটা মোবাইলের বক্স বেরিয়ে আসে। তা খুলে অ্যাপল ব্র্যান্ডের একটি ফোন দেখতে পায় মেঘ। অবাক হয়ে জিজ্ঞেস করে। এই মোবাইল কার? তোমার। মেঘ বিস্ময় নিয়ে বলে। আমার? জি ম্যাডাম, আপনারই। সব সেটিংস করেই দিয়েছি। নতুন সিম আবার নাম্বার অ্যাড করাই আছে। মেঘ মোবাইল ঘাটাঘাটি করে দেখছে। কপালে হালকা চিন্তার ছাপ। এটা তো অনেক দামি, এত টাকা খরচ করতে গেলেন কেন? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে। তোমার বউয়ের জন্য আমি খরচ করব না? মেঘের মুখের কথা কেড়ে নিয়ে বলে। তোমার জামাই সম্পর্কে কিছু জানো না দেখি মেয়ে। মেঘ রুদ্রের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে। এটা আমার ইনকামের টাকা। দেশের বিজনেস ছোট চাচু সামলালেও বিদেশে আব্বুর যে বিজনেস আছে সেটা ফুল আমার আন্ডারে। বাসায় সারাক্ষণ ল্যাপটপে কি এমনি এমনি বসে থাকে নাকি? তোমার জামাই বেকার না। মেঘ মাথা নিচু করে ফেলে। সে জানতো নাকি রুদ্র মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। রাত 11টার মতো বাজে। মেঘ এক পাশ হয়ে শুয়ে আছে। রুদ্র ল্যাপটপে কি করছে কে জানে। মেঘ নিজের চিন্তায় মগ্ন। আচ্ছা, উনি কি আমায় ভালোবাসেন? আমায় এত যত্ন করছেন কেন? এটা কি দায়িত্ব থেকে নাকি ভালোবাসে? মেঘের ভাবনা কাটে রুদ্রের টানে। তাকে বুকে জড়িয়ে ধরে চোখ বুঝে নেয়। মেঘ হঠাৎ প্রশ্ন করে বসে। এসব কি জন্য করছেন? কি সব? এই যে আমায় এত যত্ন দেখভাল করছেন, এগুলো। রুদ্র ভাবলেশহীনভাবে বলে। এসব আমার দায়িত্ব। মেঘের মনে কালো মেঘ জমে। আশাই ছিল অন্য কিছু শোনার। মুখটা চুপসে যায়। শুধুই দায়িত্ব? হুম। তাহলে জড়িয়ে ধরে ঘুমানো কি দায়িত্বের মধ্যে? রুদ্র কোনো জবাব দেয় না। মেঘের গলায় মুখ গুজে দেয়। মেঘ একইভাবে শুয়ে, তার মন ভালো নেই। রুদ্র ফিসফিসিয়ে বলে। তোমাকে ছোঁয়ার অধিকার শুধু আমার। আমি ছাড়া আর কেউ চেষ্টা করলে তাকে একদম শেষ করে ফেলবো। প্রথম লাইনগুলো মেঘ শুনলেও লাস্টের কথাগুলো শোনেনি। হয়তো শুনলে ধারণা পেত রুদ্রের হিংস্র রূপ সম্পর্কে। এভাবেই কাটে এক সপ্তাহ। মেঘের পায়ের ক্ষত সেরেছে আগে থেকে। আজ বাড়িতে রান্নার ধুম পড়েছে, কারণ রুদ্রের বড় মামারা সবাই আসবে, মূলত তার নানিকে নিয়ে যেতে। মেঘকে সিদ্দিকা বেগম শাড়ি গহনা পরিয়ে তৈরি করে দিয়েছে। কেউ জানে না বিয়ের কথা। আসছে যেহেতু জানবেই। দুপুর 2টা। সবাই ড্রয়িং রুমে বসে আছে তাদের অপেক্ষায়। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে দরজা খুলে দেয়। হঠাৎ একটি মেয়ে বাড়িতে ঢুকে দৌড়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে। বাড়ির সবাই কিছুটা বিরক্ত। এই মেয়ের এসব আচরণ সবাই অপছন্দ করলেও কিছু বলে না। সিদ্দিকা বেগমের বড় ভাইয়ের মেয়ে বলে। রুদ্র নিজেও বিরক্তি নিয়ে মেয়েটিকে নিজের থেকে ছাড়ায়। কিছু বলেনি, কারণ একে বলেও কাজ হয় না। তবে রুদ্র মেঘের দিকে তাকাতেই ঢোক গিলে।
মেয়েটি তার দিকেই রাগী চোখে তাকিয়ে যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। হঠাৎ মেঘ হনহনিয়ে ওপরে উঠতে লাগে। রুদ্র মেঘের পিছু ছোটে। বউটা যে রাগ করেছে বেশ বুঝতে পারছে সে। রুদ্রের মামা আমির খান আর তার ওনার স্ত্রী শান্তা ওনারাও এসেছেন। সবাই খুশি মনে আপ্যায়ন করছে, তাই সেদিকে খেয়াল নেই কারো। রুদ্র রুমে এসে দেখে মেঘ নেই। বারান্দায় যেতেই দেখা পায়। সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র তার পাশে গিয়ে দাঁড়ায়। আস্তে করে জিজ্ঞেস করে, চলে আসলে যে মামিরা? বাকি কথা শেষ করতে পারেনি তার আগেই মেঘ গর্জে ওঠে, তো নিচে থেকে কি ঘষাঘষি দেখবো? রুদ্র চুপসে যায়। বিবি রেগে আছেন। রুদ্র আমতা আমতা করে বলে, ও মিনহা, আমার বড় মামার মেয়ে। মেঘ হঠাৎ রুদ্রের ওপর আক্রমণ করে বসে। শার্টের কলার ধরে পা উঁচু করে রুদ্রের মুখোমুখি হয়। এমন হঠাৎ আক্রমণে রুদ্র ভরকে যায়। মেঘের সামনে কেমন বিড়াল বিড়াল লাগছে নিজেকে। কথাও বের হচ্ছে না। তবে কি তা গ্রেট রুদ্র চৌধুরী নিজের বউকে ভয় পায়? মেঘ ক্ষিপ্ত কণ্ঠে বলে, মামা তো বোন হয়েছে বলে কি কোলে উঠে যাবে? রুদ্র নিচু সুরে বলে, নাউজুবিল্লাহ, কোলে কই উঠল বউ? জোরে ধরেছে শুধু। বাহ, কি সুন্দরভাবে বলছেন, অনেক মজা লেগেছে বুঝি? ছি বউ, কি বলো? একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল শরীরে গোবর লেপটে আছে। মেঘ আরো গলা বাড়িয়ে বলে, এই, আপনি কি বিবাহিত? রুদ্র মিনমিনিয়ে বলে, হ্যাঁ। মেঘের যেন কাটা গায়ে নুনের ছিটা গড় পড়ল। বিবাহিত সেটা মুখ দিয়েও এখন বের করতে কষ্ট হচ্ছে খুব। রুদ্র তড়িঘড়ি করে বলে, না বউ, আমি বিবাহিত। আমার একটা সুন্দরী বউ আছে। তো বউ থাকতে অন্য মেয়ে জড়িয়ে ধরবে কেন? কোন সাহসে? আমি জানি নাকি ওই মেয়ে হঠাৎ ধরলে? এই, আবার বলত পাইছেন? আপনি চান্স দিছেন বিধায় ধরতে পারছে। একটা থাপ্পড় দিয়ে না করলে সাহসই পাইতো না। সত্যি বউ, আমার কোনো দোষ নেই। মেঘ রুদ্রকে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। বেচারা 2 পা পিছিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, বউ, রাগ করেছ? সাথে সাথে মেঘ আরো ফুঁসে ওঠে। পাশ থেকে গাছের ছোট ঢাল একটা নিয়ে রুদ্রের দিকে এগোয়। রুদ্র হালকা অবাক হয়ে যায়। আরো পিছিয়ে গিয়ে বারান্দায় গ্রিলের সাথে একদম লেগে আছে। নিজেকে নিজেই গালি দিচ্ছে। এই বডিশটি করে কি লাভ? সে তো বউয়ের সামনে শক্তি অকার্যকর। লাঠিটা উঁচিয়ে রুদ্রের বরাবর করে বলে, ওরা কেন আপনার পিছে পড়বে? একবার তানিয়া না ফানিয়া, আবার ভার্সিটির মেয়েরা, আবার হসপিটালের নার্স পর্যন্ত, আবার চাচা তো। মুখ ফসকে সামিয়ার কথা বলতে যেও নিজেকে ধাতস্থ করে নেয়। রুদ্র এমন বাঘিনী মেঘকে এই প্রথম দেখছে। অবশ্য সে চেয়েছিল বটে মেঘ স্ট্রং হোক, তাই বলে এখন এমন হবে যে তাকেই বিড়াল বানিয়ে দেবে। নিজেরে বাঁচাতে নিজের সুপারিশে বলে, আরে ভাই, আমার কি দোষ? আমি মাসুম, কিছু জানি না বউ। মেঘ আরো তেড়ে গিয়ে বলে, আপনার মাসুমকে বের করছি। ঠিক তখনই সাদ এসে হাজির হয়। দরজায় ধাক্কাতে ধাক্কাতে বলে, ভাইয়া আছো? সবাই ডাকছে তোমাদের। রুদ্র যেন জানে প্রাণ ফিরে পেল। মেঘ নিজের হাতের ছোট লাঠিটা নিচে ফেলে দেয়। রুদ্র ভয়ে ভয়ে বলে, ইয়ে মানে স্যার ডাকছে, দরজা বলতে যাব? মেঘ রাগী চোখে তাকায় রুদ্রের দিকে। তারপর নিজেই হনহনিয়ে গিয়ে দরজা খুলে ধূপধাপ পা ফেলে নিচে চলে আসে। সাদ অবাক হয়ে মেঘের যাওয়া দেখতে দেখতে ভেতরে প্রবেশ করে। রুদ্রকে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া, ভাবি এমন রেগে মেগে গেল কেন? কি হয়েছে? রুদ্র হতাশা নিঃশ্বাস ফেলে দরজার দিকে তাকিয়ে বলে, আর বলিস না রে, আমার বিলাইয়ের মতো ম্যামো করে বউটা এখন সিংহের মতো গর্জন করছে, আবার সুযোগ পেলে সাপের মতো ছবল মারছে। সাদের চোখ বড় বড় হয়ে যায়। কি সাংঘাতিক ব্যাপার! সেপার ভাইয়া, বউরা বুঝি এত ডেঞ্জারাস হয়? সাদের কাঁধে হাত রেখে বলে, রাখলে ভীষণ ডেঞ্জারাস। তারপর নিজের উদ্দেশ্যে যেতে যেতে গান গায়, সখা তোরা বিয়ে করিস না, বউ ভালা না, সখা তোরা বিয়ে করিস না। সাদ এদিকে আহাম্মকের মতো তাকিয়ে আছে। মনে মনে ভাবছে আর ঢোক গিলছে। রুদ্র ভাইয়ার মতো এত রাগী ড্রিঙ্ক পার্সোনালিটি ছেলে যদি বউকে ভয় পায়, আমি তাহলে আর কোন ক্ষেতের মূলা? মাই গড, প্রেমই করুম, সারা জীবন বিয়া করুম না। নিচে মেঘ বসে আছে সোফায়। তার আশেপাশে সবাই এখানের মধ্যমণি মেঘ। রুদ্রের মা সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে যে মেঘ রুদ্রের বউ। ব্যাপারটা শুনে রুদ্রের মামা মামিরা খুশি হয়নি কেন জানি, তবে ভদ্রতার খাতিরে তাকে সালামি দিয়েছে।
এদিকে মিনহা তো রাগে ফুঁসছে। তার রুদ্রের বিয়ে হয়ে গেছে সে মানতে পারছে না। মেঘের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রুদ্র নিচে নামতে সে দৌড়ে যায় রুদ্রের কাছে। এসব কি রুদ্র, তুমি বিয়ে করে ফেলেছো আমাকে না জানিয়ে? মানে কি? রুদ্র শক্ত কণ্ঠে বলে, আমি বয়সে তোর বড়, ভাই বড় ডাকবি। আর বিয়ে করেছে আমার ইচ্ছে হচ্ছে, তাই তোর থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি? রুদ্রের কথায় মাহিরার মুখটা চুপসে যায়, কিছু বলে না। আর রুদ্র আসতে সবাই খেতে বসে। রুদ্রের পাশে মেঘকে বসিয়েছে। মেঘের রাগ ভাঙাতে রুদ্র বেশ প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। এটা ওটা মেঘের পাতে দিচ্ছে, কখন কি লাগবে দেখছে। রুদ্রের কেয়ারগুলো সবার চোখে লাগছে। রুদ্রের নানি তো মাঝে বলে ওঠে, বউ পাগল। এর ব্যাখ্যায় রুদ্র বলে, সুন্দরী বউ থাকলে সবাই পাগল হবে। এই কথায় এদিকে দুজন জ্বলে পুড়ে ওঠে। খাওয়া শেষে মেঘ তার শাশুড়ির সাথে কাজ করছে। রুদ্রের দিকে একবারও ফিরে তাকায়নি এতক্ষণ। বেচারা লক্ষণ দেখে বেশ বুঝছে রাতের আগে আর রুমে আসবে না। মেঘ, পিহু, সামিয়া, মিনহা সবাই বসে আছে সোফায়। পিহু তাদের সাথে গল্প করছে। মেঘ চুপচাপ শুনছে। মিনহা কথায় কথায় রুদ্রের কথা বলছে, তা দেখে মেঘের ভীষণ রাগও হচ্ছে। দুনিয়ায় কি ছেলের অভাব? আমার জামাইয়ের সাথে এত কি হাজব? রুদ্র হঠাৎ উপর থেকে চেঁচিয়ে মেঘকে ডাকে, মেঘ, এক কাপ কফি দিয়ে যাও। মেঘ জায়গায় বসে থাকে। সে আজকে রুদ্রের কোনো কথাই শুনবে না বলে শপথ নিয়েছে। নিজের কাজ নিজে করে খাবে, আমি কেন করব? নয়তো এই ফালতু মেয়েগুলোকে বলে না কেন? মেঘের ভাবনার মধ্যেই সামিয়া, মিনহা দুজনকেই উঠতে দেখে মেঘ ভ্রু কুচকে তাকায়। পিহু জিজ্ঞেস করে, আরে আপু, তোমরা কোথায় যাচ্ছ? দুজনেই একসাথে বলে ওঠে, রুদ্র ভাই কফি চাচ্ছেন, কফি বানাতে। মুহূর্তেই দুজনে দুজনের দিকে ফিরে তাকায়। সামিয়া বলে, তুমি বসো, আমি বানাচ্ছি। মিনহা হালকা বিরক্ত হয়ে বলে, না তুমি বসো, আমিই বানাই। মেঘ এদিকে কটমট করে উঠে দাঁড়ায়। না, আর সহ্য করা সম্ভব না। জামাই আমার, টানাটানি এদের। মেঘ কর্কশ গলায় বলে ওঠে, আপনারা বসেন। জামাইটা আমার হাতের কফি ছাড়া চারটার কফি মুখে নেয় না, আপনাদের কষ্ট করতে হবে না। বলে রান্নাঘরের দিকে এগোয় বিড়বিড় করতে করতে। এদিকে পিহু কোনোভাবে হাসি চেপে রেখেছে। বেশ বুঝতে পারছে মেঘ যে জালাস। হাসি আটকাতে না পেরে চুপচাপ উঠে নিজের রুমে চলে আসে। মিনহা, সামিয়া মুখ ভোতা করে সোফায় বসে। মেঘের অপমান বেশ বুঝতে পেরেছে। রান্নাঘরের দিকেই তাকিয়ে মেঘ কফি বানাচ্ছে। নিজে যেমন বেয়াদব, তেমন কাজিনগুলো পাইছে স্যাসটা। কফি খাবে, এবার ভালো করে খাবে, এমন চিনি দেব না। কফি বানিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। সিঁড়ির দিকে যেতে যেতে একটু মুখে নিয়ে দেখে নেয় চিনি হয়েছে কিনা। হঠাৎ মিনহা চিৎকার দিয়ে ওঠে, এই মেয়ে দাঁড়াও। মেঘ বিরক্ত নিয়ে পেছন ফিরে, জি আপু, কোনো দরকার? তুমি এই কফি রুদ্রকে দেবে? মেঘ ভ্রু কুচকে বলে, যেহেতু এটা ওনার জন্য বানিয়েছি, সেহেতু ওনাকেই দেব, সিম্পল। মেঘের তেরা কথায় মিনহার রাগ হয়। ফের বলে, তুমি এই কফিতে মুখ লাগিয়েছো, নিজের মুখে রেটো দেবে? এটা রুদ্র খাবে? ছি। মেঘ ভাবলেশীন ভাবে বলে, যার প্রতিদিনের রুটিনে আমার থুতুযুক্ত চুমু থাকে, ধার আর এটা তেমন কি? বলেই হাঁটা দেয়। মেঘকে দেখে কেন জানি এখন শান্তি লাগছে। এই কথা বলার পর এদের মুখের রিয়াকশন দেখার মতো ছিল। মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে সে। ঘরে এসে দেখে রুদ্র নেই। ওয়াশরুম থেকে সাউন্ড আসছে শোনে। দ্রুত কফি সাইড টেবিলে রেখে চিৎকার করে আপনার কফি বলে নিচে নেমে আসে। এই লোককে দেখলেই রাগ উঠবে এখন। এদিকে রুদ্র তাড়াহুড়ো করে বের হয়, তবে মেঘ ততক্ষণে ফুস হয়ে গেছে। রুদ্র হতাশা নিয়ে কফিতে চুমুক বসে। সাথে সাথে মেঘ বলে ডেকে ওঠে। মেঘ নিচে নামছে মাত্রই রুদ্রের ডাক শুনে। বেশ বুঝেছে চিনি মিশিয়েছে বলেই। সামিয়ারা মেঘের দিকে কটমট চোখে তাকিয়ে আছে। তা দেখে মেঘ একটু ঢং করে লজ্জা পাওয়ার ভান করে বলে, উনি ডাকছে, আসি আপু। আসলে উনি এক মুহূর্ত আমায় ছাড়া থাকতে পারেন না তো, তাই। লজ্জায় লাল নীল হওয়ার নাটক করতে করতে উপরে আসে। তবে রুদ্রের রুমে আর যায়নি, সোজা পিহুর রুমে গিয়ে বসে থাকে। আমি জানতাম নাকি যে রুদ্র বিয়ে করবে, তাহলে যে করে হোক আটকাতাম। না না, আমি জানি না ড্যাড, তুমি রুদ্রকে আমার করে দেবে যেভাবে হোক। আচ্ছা মা, চিন্তা করিস না, এত সহজে এত সম্পত্তি হাতছাড়া করবো নাকি? যে করেই হোক তোকে এ বাড়ির রানী বানাবো। একমাত্র তুই রাজ করবি এ বাড়িতে।
চৌধুরী বাড়ির গেস্ট রুমের 4 দেয়ালের আড়ালে কারো কথোপকথন চলছে। কিছু পাওয়ার প্ল্যান না ছিনিয়ে নেওয়ার প্ল্যান। রাতে মেঘ ঘরে এসে দেখে রুদ্র নেই। এই রাতের বেলা আবার কোথায় গেল ভাবতে ভাবতে মোবাইল নিয়ে বসে। অ্যাপে স্ক্রল করতে করতে রুদ্রের আইডি সামনে পড়ে। আইডিতে ঢুকে স্ক্রল করতে থাকে। কয়দিন আগের ধূসর রঙের পাঞ্জাবি পরা পিকও দিয়েছে। কমেন্ট বক্সে ঢুকতেই মেঘের মাথা হয়ে যায় হট। এক একটা মেয়ের কমেন্ট। মেঘের যেন ইচ্ছে করছে এই মেয়ের চুল টেনে দিতে। শালি, আমার জামাইকে জান্স ডাকে, দাঁড়া। মেঘের প্রোফাইলে ঢুকে ইচ্ছে মতো সব পিকে হাহা দিয়ে বেরিয়ে আসে। তারপর আরেকটা মেয়ের কমেন্টে চোখ পড়ে। আমার দেখা সেরা সুদর্শন পুরুষ। এই মেয়ের প্রোফাইলে ঢুকে দেখে ম্যারিড। ছি ভাই, বিয়াইত্তা হইয়া অন্য মেয়ের জামাইয়ের দিকে নজর দেয়, খুবিস বেটি। তারপর সেই কমেন্টের সস নিয়ে মেয়েটির জামাইয়ের আইডিতে পাঠিয়ে দেয়। এবার শান্তি। এভাবে যে কতক্ষণ কত মেয়ের পিকে হাহা দিল, কতজনকে হুমকি দিল নিজেও জানে না। রুদ্র আসে কিছুক্ষণের মধ্যে। মেঘ তাকে দেখতেই ফোন রেখে ও পাশ হয়ে শুয়ে পড়ে। রুদ্র তা দেখে ফুস করে একটা শ্বাস ফেলে, ফ্রেশ হয়ে আসে। রুমের দরজা লাগিয়ে পাশে এসে বসে। হঠাৎ মেঘের চোখের সামনে একজোড়া নূপুর ঝুলতে দেখে মেঘ সেদিকে ফিরে তাকায়। তারপর অবাক হয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র হাসি মুখে তাকিয়ে তার দিকে। এটা কার? কার আবার? আমার বউয়ের। মেঘ বেশ বুঝতে পারছে তাকে ঘুষ দিয়ে রাগ ভাঙাতে যাচ্ছে। মনে মনে ভীষণ খুশি হলেও উপরে তা প্রকাশ করে না। মেঘের ভাবনার মধ্যেই রুদ্র হুট করে মেঘের 2 বাহু ধরে টেনে তুলে বসায়। তারপর শাড়িটা একটু ওপরে তুলে পায়ে নূপুর পরাতে থাকে। তবে রুদ্রর চোখ আটকে যায় মেঘের পায়ে। ফর্সা পা ড্রিম লাইটের আলোতে আরও ঝলমলে তারার মতো চকচক করছে। রুদ্র নিজেকে সংযত করে নূপুর পরিয়ে দেয়। মেঘ অবাক হয়ে দেখছে। মুহূর্তেই রুদ্রের হাত ধরে ফেলে। এই কি করছেন আপনি? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? রুদ্র ভ্রু কুঁচকে বলে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি বয়সে বড়, এভাবে হাত দেওয়া মানায় না। মেঘ আর কিছু বলার আগেই রুদ্র হাসকি কণ্ঠে বলে, বউ, ডোন্ট ডিস্টার্ব মি। মেঘের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। রুদ্রের ছোঁয়া পায়ে লাগতেই মেঘের শরীরে এক অন্যরকম বাতাস বয়ে যায়। রুদ্র নূপুর পরিয়ে মেঘের পায়ে হালকা ঠোঁট ছোঁয়ায়। মেঘ যেন স্তব্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। রুদ্রের অনাকাঙ্ক্ষিত আচরণে সে অবাক, চোখ কুঁচকে বন্ধ করে রেখেছে। তা দেখে রুদ্র ঠোঁট কামড়ে হাসে। বেশ বুঝতে মেঘ এই রুদ্রকে দেখে অবাক। রুদ্র মেঘের কানের কাছে মুখ নিয়ে বলে, বউ, রাগ আছে এখনো? মেঘ বিছানার চাদর শক্ত করে ধরে রাখে। রুদ্রের এক একটা শব্দ তার কানে গলায় স্পর্শ করে গেছে। ভয়েসে অন্য কিছু ছিল। রুদ্র আরো এগিয়ে কানের লতির সাথে ঠোঁট লাগিয়ে আবারও বলে, বউ, রাগ এখনো কমেনি? মেঘ চোখ মুখ কুঁচকে বন্ধ করে মাথা ঝাঁকায়, যার অর্থ কমেছে। রুদ্র হালকা হেসে মেঘের কানে নিজের অধর ছোঁয়ায়। মেঘের হাত টেনে ধরায় সে চোখ খুলে দেখে বেরি ফুলের মালা। রুদ্র যত্ন সহকারে তা মেঘের হাতে পরিয়ে দেয়। মুহূর্তেই মেঘের মুখে হাসি ফুটে ওঠে। ফুল তার ভীষণ পছন্দ। বাচ্চাদের মতো এদিক সেদিক করে দেখছে, নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছে। রুদ্র মুগ্ধ নয়নে তা উপভোগ করছে। হঠাৎ মেঘ সেই ফুলে ঠোঁট ছোঁয়াতে যাবে। রুদ্র থপ করে হাতটা ধরে ফেলে। মেঘ মাথা তুলে রুদ্রের দিকে তাকায়। এই মেয়ে, একদম ঠোঁট ছোঁয়াবে না। কেন? মেঘের ঠোঁটের ওপর নিজের আঙুল চালিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার জিনিসের ভাগ কাউকে দিতে পারবো না। মেঘ লজ্জায় চোখ নামিয়ে নেয়। গালে লাল আভা দেখা যাচ্ছে, গোলাপি ঠোঁট হালকা কাঁপছে। রুদ্র যেন এই দৃশ্য দেখে নিজেকে আটকে রাখা পাপ মনে করছে। হঠাৎ রুদ্র নেশা ভরা কণ্ঠে বলে ওঠে, মেঘ, কেন আয়? মেঘ চটজলদি রুদ্রের দিকে তাকায়। রুদ্র এখনো তার ঠোঁটের দিকেই এক ধ্যানে তাকিয়ে। বেশ বুঝতে পারছে রুদ্র কিসের কথা বলছে। সে কি বলবে, তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আবারও চোখ নামিয়ে নেয়। নীরবতাকে সম্মতি ভেবে রুদ্র ধীরে ধীরে এগোয়। রুদ্র যতই কাছে আসছে, মেঘের শরীরের শক্তি যেন তত কমে যাচ্ছে। রুদ্র এক হাতে মেঘের কোমর ধরে টান মেরে নিজের পায়ের ওপর বসিয়ে দেয়। কোনো আগাম বার্তা ছাড়াই আঁকড়ে ধরে মেঘের অধৈর্যরা। মেঘ খামচে ধরে রুদ্রের শার্ট, আবেশে চোখ বন্ধ করে নেয়। দুজনেরই বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। রুদ্রের হাত বিচরণ করছে মেঘের কোমর পেরিয়ে আরো অন্যান্য জায়গায়।
এতে মেঘ আরও লেপটে যায় রুদ্রের সাথে। রুদ্র যেন অবাক চোখে সাধনার ফল পেয়েছে। প্রথমে সফট হলেও আস্তে আস্তে তা পাগলামিতে রূপ নেয়। মেঘ হাঁপিয়ে উঠছে, তাও ছাড় পাচ্ছে না। একসময় অস্ফুটভাবে ছাড়া পেতে চায়। প্রায় 5 মিনিট পর রুদ্র ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। রুদ্রের নজর যায় এক স্পর্শকাতর জায়গায়। জোরে শ্বাস নেওয়ার ফলে ওঠানামা করছে। রুদ্রের নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে চোখ সরিয়ে মেঘের মুখের দিকে ফিরে। মেঘকে খুব আকর্ষণীয় লাগছে। মেঘের গলার সেই তিলটা যেন তাকে কাছে রাখছে। ধীরে ধীরে সেদিকে মুখ এগোয়। গলায় মুখ গুজে দিতেই হঠাৎ রুদ্রের ফোন বেজে ওঠে। দুজনেরই ধ্যান ফিরে। সিটকে দুজন দুই পাশে চলে যায়। মেঘ লজ্জায় গুটিসুটি হয়ে খাটের এক কোণায় বসে আছে। কি হয়ে গেল এসব ভেবে আরও লাল নীল হচ্ছে। রুদ্র যত দ্রুত ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। দেখে সায়ান কল করেছে। কিছুটা রেগে কল ধরে। শালা মাদারফাকার, কল ধর সময় পেলে না? তোর যৌবনের ঠাডা পড়ুক, দোয়া করি। সায়ান চমকে যায়। নাউজুবিল্লাহ, কী সব বলছিস বন্ধু? 2 দিন পর আমার বিয়ে, এমন অভিশাপ দিস না। এত বছরের অপেক্ষা। রুদ্র কিছুটা বিরক্ত হয়ে বলে, কল কেন দিয়েছিস সেটা বলে দ্রুত কল কাট। সায়ান দুষ্টু ভঙ্গিতে বলে, কেন কেন? বউ অপেক্ষা করছে বুঝি? তো বউ অপেক্ষা করবে না তো কি? তোর মতো হিজড়া অপেক্ষা করবে? ছি ছি ভাই, কী সব বলিস? আই এম এ পিওর বয়। যাই হোক, কালকে তোদের বাসায় আসছি বিয়ের কার্ড দিতে। বিয়ের ডেট ফিক্সড হয়েছে সামনের মাসের 1 তারিখ। ভাবিকে অবশ্যই আনবি, আম্মু বারবার করে বলছে। আচ্ছা, এবার কল রাখ। রুদ্র কল কেটে রুমে আসে। মেঘ ও পাশ ফিরে শুয়ে আছে। পাশে শুয়ে মেঘকে হালকা ধরতে সে নিজেই ফিরে রুদ্রকে জড়িয়ে ধরে। তবে এখনও চোখ বন্ধই। রুদ্র মুচকি হাসে। বউ যে তো দেখছি, আর তার নেক্সট স্টেপগুলো নিজে থেকেই জানে। নিজেও মেঘকে নিজের সাথে মিশিয়ে নেয়। আজকের জন্য ছাড় দিলাম, নেক্সট টাইম কিন্তু। মেঘ রুদ্রের বুকে মুখ লুকায়। অতঃপর ঘুমের দেশে পাড়ি দেয় দুজনেই। পরের দিন ভার্সিটি যাওয়ার সময় মিনহাও তাদের সাথে যাবে বলে বায়না ধরে। রুদ্রের মামারা নাকি কয়েকদিন থাকবে। এই আপদও থাকবে ভেবে মেঘের কিছুটা বিরক্ত লাগে। মিনহাকে সাথে নিয়ে সবাই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। রুদ্র গাড়ি পার্ক করতে যায়। মেঘেরা ক্যাম্পাসে ঢুকতেই হঠাৎ একটা ছেলের সামনে পড়ে। সে মেঘকে দেখে বলে, আসসালামু আলাইকুম ভাবি। মেঘ অবাক হয়ে তাকায়। ছেলেটির সাথে সাথেই চলে যায়। এভাবে আরও ঢুকতে আশেপাশের অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করছে। কেমন আছেন জিজ্ঞেস করছে। মেঘ শুধু চমকাচ্ছে। পিহু মিনহাও বুঝতে পারছে না কি হচ্ছে। রুদ্র গাড়ি পার্ক করে এসে মেঘের পাশেই হাঁটে। তখন আবার একটি ছেলে বলে, রুদ্র ভাই কেমন আছেন? এই তো ভালোই, তোর কি অবস্থা? এই তো ভাই ভালো। আরে ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেঘ হতবাক হয়ে তাকায়। সালামের জবাব দেয়। ছেলেটি যেতেই মেঘ রুদ্রকে বলে, এই দেখেন না, ক্যাম্পাসের সবাই আমাকে ভাবি রাখছে কেন? রুদ্র 2 পকেটে হাত দিয়ে হালকা হেসে ঘান ধরে। আমার যত ভাই বারাদার ডাকবে তোমায় ভাবি, তোমার শরীর আঁচলেতে থাকবে ঘরের চাবি। হাবুডুবু খাচ্ছি আমি প্রেম সাগরে নেমে, প্রথম দেখায় পড়েছিলাম আমি তোমার প্রেমে। মেঘ মুগ্ধ হয়ে রুদ্রের গান শোনে। এই প্রথম সামনাসামনি রুদ্রের কণ্ঠে গান শুনেছে। সে ভালো গান গায় জানে, তবে শোনার সৌভাগ্য হয়নি। পরক্ষণেই খুশিতে মন ভরে ওঠে। তার মানে ভার্সিটির সবার সামনে মেঘকে রুদ্র তার বউ হিসেবে পরিচয় দিয়েছে। অবাক চোখে তাকায় রুদ্রের দিকে। এদিকে মিনহার রাগে ফুঁসছে। আকর্ষণ নিতে ন্যাকা কণ্ঠে রুদ্রকে বলে, রুদ্র ভাই, আমাকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখাও না। রুদ্র মেঘের দিকে একবার তাকিয়ে দ্রুত বলে, পিহুদের সাথে যা, আমার কাজ আছে। বলেই সে সেখান থেকে নিজের ক্লাসে চলে যায়। এতক্ষণে সুমন আর রিকও চলে এসেছে। সবাই মিলেই ক্যাম্পাসে ঘুরছে। রুদ্র ক্লাসের দিকে যেতে যেতে হঠাৎ কারো কান্নার শব্দ শোনে। থেমে যায়। সামনে এগিয়ে দেখে একটি মেয়েকে মারছে কয়েকজন মেয়ে বেড়ে। আর অনু চেয়ারে বসে আছে পায়ের উপর পা তুলে। রুদ্র দ্রুত এগিয়ে যায়। এসব কি অনু, তোর সামনে মারছে, তুই আটকাচ্ছিস না? হঠাৎ রুদ্রের কণ্ঠে ভাবাচাকা খেয়ে যায় অনু। লাফ মেরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চেহারায় আতঙ্কের ছাপ। বাকি মেয়েগুলোরও সেম অবস্থা, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে।
যেই মেয়েটি নিচে পড়ে আছে সে রুদ্রকে দেখে দৌড়ে আসে। ভাইয়া আমাকে বাঁচান প্লিজ, এই অনু আমাকে মেরে ফেলবে। রুদ্র তার মুখের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে যায়। এটা তো সেদিনের মেয়েটি। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি হয়েছে? ওরা তোমাকে মারছে কেন? অনুর দিকে আঙুল তুলে বলে, ভাইয়া এই মেয়েই ওই দিন আপনার আর মেয়ে। কথা শেষ করতে না দিয়ে অনু তাড়াহুড়ো করে এসে মেয়েটিকে ধাক্কা মেরে সাইডে ফেলে দেয়। আমতা আমতা করে বলে, এই মেয়ে আমার গায়ে হাত তুলেছে, বেয়াদবি করেছে, তাই। রুদ্রের ভ্রু কুঁচকে যায়। অনু এত তোতলাচ্ছে কেন? আর মেয়েটি বা কি বলতে চেয়েছিল? সে অনুকে থামিয়ে দেয়, সেই মেয়ের সামনে যায়। তুমি কি যেন বলছিলে? অনুর যেন জান যায় যায় অবস্থা। এই মেয়ের সত্যি কথা বললে রুদ্র তাকে যে কি করবে নিজেকে বাঁচাতে বলে। রুদ্র শোন, এই মেয়ের কথায় কান দিস না, উল্টাপাল্টা কথা বলছে। রুদ্র বিরক্ত হয়ে বলে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছে, অ্যান্সার মি। আরে এই মেয়ে মিথ্যা। রুদ্র এক ধমক দিয়ে অনুকে চুপ করিয়ে দেয়। মেয়েটির দিকে তাকাতেই সে ঝড় ঝরিয়ে কেঁদে বলে, ভাইয়া আপনার আর মেঘের যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটা এই অনুর কাজ। সে আমাকে দিয়ে আপনার কাছে মিথ্যা বলিয়েছিল। মেঘের কোনো দোষ নেই, সব এই মেয়ে করিয়েছে। আমাকে লোভ দেখিয়েছিল টাকা দেবে এই কাজ করে দিলে, কিন্তু এতদিন ঘুরিয়েও দেয়নি। কালকে যখন আমি বলেছিলাম আপনাকে সব বলে দিব, তাই ওরা আমাকে। মেয়েটি কাছে রুদ্রের রাগে কপালের রগ ফুলে উঠেছে, চোখ লাল টকটকে হয়ে আছে। অনুর তো কাঁপাকাঁপি অবস্থা। রুদ্র তার দিকে তাকাতেই আত্মা কেঁপে ওঠে। রুদ্র শান্ত কিন্তু ভীষণ ভয়ঙ্কর কণ্ঠে বলে, এমনটা কেন করেছিস? অনু ভয়ে ভয়ে বলে, তুই এই মেয়ের কথায় বিশ্বাস করিস না, আমি তোর ফ্রেন্ড না, আমার কথা শোন। রুদ্র সাথে সাথে চিৎকার করে, আই সেড তুই কেন এমনটা করেছিস? সত্যটা স্বীকার করে নে, নয়তো ভালো করে চিনিস আমায়। অনু গুটিয়ে যায়, তবে এবার যেন হালকা রাগ আসে ভেতরে। চিৎকার করে বলে, কারণ আমি তোকে ভালোবাসি, আর ওই মেঘের প্রতি তোর এত কেয়ার, এত মেলামেশা আমার একদমই পছন্দ না। ওই মেয়ে তোকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিল, তাই রাস্তা থেকে ক্লিয়ার করতে। সাথে সাথে ক্লাসরুমের ঠাস শব্দ দেয়ালে বাড়ি খায়। উপস্থিত সবাই কেঁপে ওঠে। অনু গিয়ে নিচে পড়ে, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে, নরক বানাতে একটু ভাবিস নে? তোকে তো একদম মাটিতে গেড়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তোর শাস্তি আমি না। বলে হঠাৎ অনুর চুড়ে ধরে পুকুর পাড়ে নিয়ে আসে। এমন দৃশ্য দেখে সবাই ভিড় জমিয়েছে। সবাই বেশ অবাক, সাথে তো ক্যামেরা অন আছে। রুদ্র সেখানে দাঁড়িয়েই মেঘকে কল করে। রুদ্রের কল পেয়ে মেঘ ধরতেই কর্কশ গলার স্বর ভেসে আসে, 2 মিনিটের মধ্যে পুকুর পাড়ে আসবে। আই রিপিট, 2 মিনিটের মধ্যে। বলেই কল কেটে যায়। এদিকে মেঘ লাফিয়ে ওঠে। রুদ্র ভীষণ রেগে আছে, কিন্তু কেন, কি হয়েছে? দ্রুত উঠতে দেখে পিহু জিজ্ঞেস করে, কি হয়েছে রে? তোর ভাই ভীষণ রেগে আছে, 2 মিনিটের মধ্যে পুকুর পাড়ে যেতে বলেছে। বলিস কি? জলদি চল। মেঘরা সবাই তাড়াতাড়ি সেদিকে গিয়ে পৌঁছায়। দেখে রুদ্র পুকুরের একদম লাজ সিঁড়িতে দাঁড়িয়ে, পাশে অনু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেঘ তার পাশে গিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই রুদ্র বলে ওঠে, একে লাথি মেরে পানিতে ফেলো। উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কি বলে রুদ্র? অনুও ফ্যাল করে তাকায়। মেঘ বড় বড় চোখ করে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে রুদ্র আসলে বলল কি। রুদ্র মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে ওঠে। কথা কানে যায় না? মেঘ কেঁপে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমার সব ঠিক আছে, তুমি একে লাথি মেরে পানিতে ফেলো, ফাস্ট। মেঘ 2 পা পিছিয়ে যায়, তার দ্বারা এসব পসিবল না। রুদ্র ফু করে শ্বাস ফেলে। পিহুর দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই হঠাৎ কারো পানিতে পড়ার শব্দ। সবাই পুকুরের দিকে তাকায়। পিহু ভাইয়ের ইশারা পেতেই অনুর পিছে লাথি মেরে পানিতে ফেলে দেয়। আর এই দৃশ্য সবাই দেখে বেশ চমকে যায়। পুরো ভার্সিটিতে ফিসফাস শুরু হয়। অনু পানি খেয়ে কোনো রকমে উঠে দাঁড়ায়। বেশি গভীর না, তাই পানিতেই দাঁড়াতে পেরেছে। রুদ্র শান্ত স্বরে বলে, বউ আমার কোনো মেয়ের সাথে ঘাসাঘাসি পছন্দ করে না, হয়তো এর লাথি আমিই দিতাম। নেক্সট টাইম কারো ক্ষতি, বিশেষ করে কোনো মেয়ের ক্ষতি করার আগে এই অপমান যেন মাথায় থাকে। বলে মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে সেখান থেকে। পিছে পিছে পিহুরাও আসছে। সেই মেয়েটি ইতিমধ্যে অনুর কুকর্ম সবাইকে বলে দিয়েছে। মিনহার কিছুই মাথায় ঢুকছে না, কাহিনী কি জানতে সে দাঁড়িয়ে যায়। পাশের একটি মেয়েকে জিজ্ঞেস করতেই সব জানতে পারে। সব শুনে মিনহা শয়তানি হাসে।
আচ্ছা, তার মানে এই ছিল আসল কাহিনী। না ওয়েট অ্যান্ড সি বেবি। মেঘকে নিয়ে এসে তাদের আড্ডার স্থানে বসে। মেঘ কৌতূহল নিয়ে প্রশ্ন করে,